আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি মজাদার গল্প নিয়ে। মূলত এই গল্পটি এক আনলাকি মেয়ের। ওর সাথে সব সময় খারাপ কিছুই হয়, কিন্তু একদিন ওর রুড বসের সাথে ওর ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। আর এরপর যা কাণ্ডটাই না ঘটে তা তো তোমরা গল্পতেই জানতে পারবে। আজকের ড্রামাটি খুবই মজার হতে চলেছে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। গল্পের শুরুতে শাও আর ওর বস শিংচ্যাংকে হাসপাতালে দেখানো হয়। শিংচ্যাং বলে, গত রাতে তুমি আমাকে মারার চেষ্টা করেছ, তাই না? শাও বলে, ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল। ও আরও বলে, আপনার মনে হচ্ছে না আমার ব্যাড লাক আপনার কাছে চলে গেছে? এসব কিছু ওই কিসের কারণেই হয়েছে। শিংচ্যাং বলে, আজেরা কথা বন্ধ করো, আর ওকে রুম থেকে বের করে দেয়। এসব কিছু কিভাবে হলো তা জানার জন্য কাহিনী অতীতে যায়। শাও ওর বসের ব্যাপারে বলে, শিংচ্যাং হলো চিক ম্যাগাজিন কোম্পানির চিফ এডিটর। ওর ভাগ্য খুবই ভালো, সব সময় ওর সাথে ভালো কিছুই হয়। গত 6 বছর ধরে ফ্যাশন দুনিয়ায় ও ফ্যাশন আইকন হয়ে আসছে। অন্যদিকে শাওয়ের ভাগ্য পুরো উল্টো। ব্যাড লাকের পুরো পাহাড় ওর সাথেই। বৃষ্টি হলে ওর ছাতা ভেঙে যায়, বাসে উঠতে গেলে সেখানে সিট খালি থাকে না। মানে বেচারি খুবই কষ্টকর জীবন যাপন করছে। ওর স্বপ্ন হলো একজন ফ্যাশন ডিজাইনার হওয়া। গত 2 বছর ধরে ও চিক কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করছে। আজও বসের কাছে অনুমতি চাইতে যাবে ডিজাইন বিভাগে যাওয়ার জন্য। ও আর ওর বেস্ট ফ্রেন্ড রুরু একই ঘরে থাকে। অফিসে যাওয়ার পথে ও যে গাড়িতে উঠে গাড়িটাই বন্ধ হয়ে যায়। যাই হোক, ও কোনোভাবে অফিসে পৌঁছায়। এখানে আবার ও লিফটে জায়গা পায় না, যার ফলে ওকে সিঁড়ি দিয়েই যেতে হয়। ডিজাইন বিভাগের বসকে দেখে ও জলদি তার কাছে যায় ওর ডিজাইনগুলো দেখানোর জন্য। তবে শিংচ্যাং ভাবে ও হয়তো কোনো ফ্যান, তাই ও কিছু না দেখেই এখানে সাইন করে দেয়। এ সময় লিফটে সমস্যা দেখা দেয়, দুজন দুজনের সাথে ধাক্কা খেয়ে যায়। আমরা দেখি এর মাঝে শিংচ্যাংয়ের 40% ভাগ্য শাওয়ের কাছে চলে যায়। শাও ওর পিছু পিছু যায়। আমি তোমার ফ্যান না, আমার কথাটা তো শুনো। তবে ও কিছু না শুনেই চলে যায়। শিংচ্যাং দেখে ওর গাড়িতে ওদের কোম্পানির মডেল ওয়েনশি বসে আছে। আসলে ওয়েনশি ওকে পছন্দ করে, সারাটা দিন ওর পিছুই পড়ে থাকে। তবে শিংচ্যাং ওকে পাত্তা দেয় না। ওদিকে শাও ওর কাজে ছিল। সবাই তো ওকে দিয়ে পানি, চা, কফি এসবই আনা ছিল। কেউ ওকে ভালো কোনো কাজই দিচ্ছিল না। ও ম্যানেজারকে বলে, আমি ডিজাইন বিভাগে যেতে চাই। ম্যানেজার বলে, ঠিক আছে, তুমি যদি এই কাগজে শিংচ্যাংয়ের সাইন আনতে পারো তবেই তুমি সেখানে যেতে পারবে। ওর মাথায় দুষ্টু এক আইডিয়া আসে। ও কি করে, শিংচ্যাংয়ের সাইনটা কপি করে অ্যাপ্রুভাল ফাইলে লাগিয়ে নেয়, যার ফলে অবশেষে ও ডিজাইন বিভাগে যাওয়ার অনুমতি পেয়ে যায়। ও তো অনেক খুশি। পরদিন ও খুশি খুশি ডিজাইন বিভাগে কাজ করতে যায়। সেখানে গিয়ে দেখে সবার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে আছে, কারণ এই বিভাগের সবাইকে এত এত কাজ করতে হয়, ওরা ভালো মতো রেস্ট নেয়ারই সময় পায় না। এসব শুনে তো ও ভয় পেয়ে যায়। রাতের বেলা সবাই চলে যাওয়ার পর শিংচ্যাং দেখে শাওয়ের টেবিলে মনিটর অন করা। এখানে একটি ডিজাইন দেখে ও অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একই রকম জামা ওর মা পরেছিল। তখনই এখানে শাও চলে আসে। ও জিজ্ঞেস করে, এটা কি তুমি এঁকেছ? শাও বলে, হ্যাঁ। ও বলে, এরকম আজেরা কাজে সময় নষ্ট করা বন্ধ করো। শাও বলে, আমার ডিজাইনে কি ভুল হয়েছে সেটা তো বলুন, যেন আমি নিজের ভুলটা শুধরাতে পারি। শিংচ্যাং কিছু না বলেই চলে যায়। পরদিন খবরে দেখাচ্ছিল শিংচ্যাং আর ওয়েনশি নাকি প্রেম করছে। এটা দেখে ও অনেক রেগে যায় আর ওর ম্যানেজার ডালিকে বলে জলদি মামলাটা সামলানোর জন্য। আসলে এই মিথ্যে খবর ওয়েনশি ছড়িয়েছে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য। শিংচ্যাং বলে, এগুলো বন্ধ করে নিজের কাজে মনোযোগ দাও। ওয়েনশি বলে, আগে এটা দেখো।
এখানে দেখানো হচ্ছিল রানওয়ে নামের এক শোয়ের হোস্ট মু ইয়াং শিংচ্যাংকে চ্যালেঞ্জ করছিল ওদের শোতে যাওয়ার জন্য। শিংচ্যাংও শোতে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়, তবে ডিজাইনার হিসেবে ও শাওকে বাছাই করে। শাও এতে অনেক খুশি হয়ে যায়। এরপর ও রুরুর সাথে ওদের আরেক বন্ধু বাওয়ের দোকানে খাবার খেতে যায়। রুরু বলে, তোমার বয়স যখন 14 ছিল তখন থেকেই তুমি ডিজাইনার হতে চেয়েছ। আজ 10 বছর পর তোমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাও কোথাও গিয়েছিল, সেখানেই ওই জামাটা দেখেছিল। জামাটির নাম ছিল নিকি। ওর পাশের ছেলেটা বলে, এটা ভালো লেগেছে। শাও বলে, হ্যাঁ। এটা কি তুমি বানিয়েছ? ছেলেটি বলে, হ্যাঁ, ফ্যাশন কাপ কম্পিটিশনে যাওয়ার জন্য আমি এটা বানিয়েছি। আমার মায়েরও এটা ভালো লেগেছে। শাও যখনই ওর নাম জিজ্ঞেস করে ও দেখে ছেলেটি চলে গেছে, আর তখন থেকেই ও ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেছে। এরপর শাও কাজে লেগে পড়ে। দেখতে দেখতে রানওয়ে শোয়ের কম্পিটিশনের দিন চলে আসে। শাও প্রথমে ওর বানানো জামা শো করে। এরপর ওর প্রতিযোগী ইয়ানজির এন্ট্রি হয়। ওর মডেল নিকি জামাটাই পরেছিল। এটা দেখে শাও অবাক, আরও ভেবে নেয় ইয়ানজি হয়তো ছোটবেলার সেই ছেলেটা। এই জামাটা দেখে শিংচ্যাং অনেক রেগে যায়। শোতে বিচারকরা শাওকে একটি ভোটও দেয় না, যার ফলে এই প্রতিযোগিতায় ইয়ানজি জিতে যায়। আসলে এসব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। শিংচ্যাংয়ের সৎ মা এসব করেছে শিংচ্যাংকে নিচু দেখানোর জন্য। এখানে শাও ইয়ানজিকে দেখে খুবই খুশি। ও বলে, 10 বছর পর আমি তোমাকে পেলাম। তুমি নিকি জামাটা বানিয়েছ। ওটা দেখেই আমি ভেবে নিয়েছিলাম আমি একজন ডিজাইনার হব। ইয়ানজি ওর কথার কিছুই বুঝতে পারছিল না। ও বলে, আমাদের কি আগে দেখা হয়েছিল? তখনই শিংচ্যাং এসে ওকে মারতে থাকে। তুমি বেশি করে ফেলেছ। ওদের মারামারির মাঝে শাও পড়তেই নিচ্ছিল, ঠিক সময় ইয়ানজি ওকে ধরে ফেলে, আর শিংচ্যাং রেগে চলে যায়। বাড়ি এসে ও ডিজাইন করার চেষ্টা করে, তবে পারে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক অ্যাক্সিডেন্টে ওর মা মারা গেছে। তখন ওর এক ফোবিয়া হয়ে গেছে, যার ফলে ও আর ডিজাইন করতে পারে না। অন্যদিকে ইয়ানজি ওর বাবা মিস্টার লুরেনের সাথে ছিল। আমরা জানতে পারি ওর বাবা মায়ের সম্পর্ক তেমন ভালো না। আসলে ওর মাই ওকে নিকি জামাটা দিয়েছিল কম্পিটিশনে শো করার জন্য। ইয়ানজি ওনাকে জিজ্ঞেস করে, মা, আপনি আমাকে যে জামাটা দিয়েছেন এর পেছনে কি কোনো কারণ আছে? ওর মা বলে, না তো। এখানে আমরা আরও একটি ব্যাপার জানতে পারি। শিংচ্যাং যখন হাই স্কুলে পড়তো, মিস্টার লুরেন ওর প্রিয় টিচার ছিল, কিন্তু কোনো এক কারণে ও এখন মিস্টার লুরেনকে দেখতে পারে না। ওদের কোম্পানি তো কম্পিটিশনে হেরে গেছে, তাই শিংচ্যাং ওকে ডিজাইন বিভাগ থেকে বের করে দেয় আর ওকে নিজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। ও আরও বলে, তুমি তো 5-5টা 0 পেয়েছ, তাই আজ থেকে আমি তোমাকে অলিম্পিক বলে ডাকব। এটা শুনে শাও বলে, কেন? আমার তো নাম আছে। ও রেগে যায়। ডালি ওকে বাহিরে নিয়ে যায়। এরপর আর কি, অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর তো ওর কাজ আরও বেড়ে যায়। ও রেস্ট নেওয়ারও সময় পায় না। আজ কাপড় নিয়ে যাওয়ার সময় ও হোঁচট খেয়ে পড়তেই যাচ্ছিল, তখনই ইয়ানজি ওকে ধরে ফেলে। ও তো এক নজরে শাওকে দেখছিল। ইয়ানজি ওকে ওদের কোম্পানির চিফ ডিজাইনার হিসেবে রাখতে চাচ্ছিল, তবে ও জানতে পারে শাও তো শিংচ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, তাই ও কিছু বলে না। যাওয়ার সময় ও শাওয়ের চুলগুলো ঠিক করে যায়, যেটাতে ও অবাক হয়। সারাটা দিন কাজ করতে করতে বেচারি হাঁপিয়ে যায়। ওর হামি আসছিল। এটা দেখে শিংচ্যাং বলে, তোমার যদি ঘুম আসে গালে একটা চড় মারো, এতে করে ঘুম চলে যাবে। এটা শুনে ও অবাক। পরদিন ওরা এক সেটে আসে। এখানে ওদের ম্যাগাজিনের শ্যুট হচ্ছিল। ওয়েনশি শিংচ্যাংকে দেখেই ওর সাথে নেকামো করছিল। কাজ শেষে ওরা যখন চলে যাচ্ছিল,
হঠাৎ শাও ঘুরে পড়ে যায়। শিংচ্যাং বলে, ঠিক আছো তুমি? ও বলে, আমার ব্লাড সুগার লো হয়ে গেছে। শিংচ্যাং জলদি ওকে কোলে তুলে বেঞ্চে শুয়ে দেয় আর ওকে চকলেট খাওয়ায়। এসব দেখে ওয়েনশি খুবই জ্বলছিল। কিছুক্ষণ পর ওর কাজ আসলে ও চলে যায়, আর শাও এখানে থেকে যায় জিনিসপত্র গুছানোর জন্য। একটু পর শিংচ্যাং ওকে মেসেজ করে বলে, আমার নেকলেস কোটের ভেতরই রয়ে গেছে, সেটা সামলে রেখো। অফিসে আসার পর ও দেখে ওর কাছে নেকলেসটা নেই। অনেক খোঁজার পরও ও সেটা পায় না, তাই ও নতুন কেনার কথা ভাবে। তবে অনেক দোকান খুঁজেও এরকম নেকলেস পায় না। ও অনেক চিন্তায় পড়ে যায়, বস জানলে তো আমাকে মেরেই ফেলবে। তখনই এখানে ইয়ানজি আসে। ও যখন নেকলেসের ব্যাপারটা জানে, ও বলে, চিন্তা করো না, এই নেকলেসটা আমি তোমাকে বানিয়ে দিব। পরদিন ও সেটা বানিয়ে শাওকে দেয়। ও তো খুবই খুশি হয়ে যায়। ও সোজা এটা নিয়ে শিংচ্যাংকে দিতে যায়। ও বলে, তুমি এটা কোথায় পেলে? কারণ সকালেই ও অফিসে নিজের নেকলেস পেয়ে গেছে। আসলে শাও যখন কোটটা ঝাড়া দিয়েছিল তখনই নেকলেসটা পড়ে গেছে। এটা দেখে তো শাও ওর কাছে মাফ চাইতে থাকে। শিংচ্যাং তো অনেক রেগে যায়, কারণ এই নেকলেস ওর মা ওকে দিয়েছিল। ও বলে, তোমার উচিত ছিল সত্যটা আমাকে বলে দেয়া। ও রেগে শাওকে চাকরি থেকে বের করে দেয়। অন্যদিকে ইয়ানজি শাওয়ের কথা ভাবছিল আর ওর ছবি আঁকছিল। হয়তো ও শাওকে পছন্দ করে। রাতের বেলা শিংচ্যাং অফিসের ছাদে ড্রিঙ্ক করছিল। শাও এখানে ছিল। ও শিংচ্যাংকে দেখে বলে, আমি অফিসিয়ালি রিজাইন করছি। তোমার জন্য আমাকে আর সাফার করতে হবে না। শিংচ্যাং বলে, হাহ, আমি প্রথমে তোমাকে চাকরি থেকে বের করেছি। শাও বলে, তোমার গুড লাকের জন্যই তোমার কাছে আজ এত কিছু। ভাগ্য ভালো না হলে তোমার কাছে এসব থাকতো না। শিংচ্যাং বলে, ভাগ্য বলতে কিছু নেই, আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই এসব অর্জন করেছি। এগুলো বলে ও শাওয়ের পায়ে কামড়ে দেয়। শাও ওকে লাথি মেরে দেয়। ও যখনই দাঁড়ায় ও পড়ে যেতে নিচ্ছিল। শাও ওকে ধরতে যায়, ফলে অ্যাক্সিডেন্টলি ওদের কিস হয়ে যায়। এতে করে শিংচ্যাংয়ের সম্পূর্ণ গুড লাক শাওয়ের কাছে চলে যায়। সকালবেলা এক এমপ্লয়ি ছাদে এসে ওদের একসাথে দেখে ছবি তুলে অফিসের গ্রুপে পাঠিয়ে দেয়, যেটা দেখে সবাই ওদেরকে দেখার জন্য ছাদে চলে আসে। ওরা তো ঘাবড়ে যায়। এই মামলা থেকে বাঁচার জন্য শাও মরার নাটক করে। প্রথমে তো শিংচ্যাং ভয় পেয়ে যায়, পরে এটা বুঝতে পেরে ওকে ফেলে দেয়, যেটা দেখে সবাই বুঝতে পারে না, এদের মাঝে কিছু হতে পারে না। এরপর থেকে তো শিংচ্যাংয়ের ব্যাড লাক শুরু হয়ে যায়। যেসব কিছু আগে শাওয়ের সাথে হতো এখন সেগুলো ওর সাথে হচ্ছিল। পেপার নিতে গেলে সেখানে কফি পড়ে যায়। গাড়িতে উঠে দেখে গাড়ি চালুই হচ্ছে না। ট্যাক্সি নিতে গেলে সেটা অন্য কেউ নিয়ে যায়। অন্যদিকে শাওয়ের সাথে একের পর এক ভালোই হচ্ছিল। দাঁড়ানোর সাথে সাথেই ট্যাক্সি পেয়ে যায়। কফি কিনতে গিয়ে অফারে দুটো পেয়ে যায়। ও তো খুবই খুশি। অফিস শেষে ইয়ানজি ওর সাথে দেখা করে আর ওকে আবারও ওদের কোম্পানিতে আসতে বলে। শিংচ্যাং ওদেরকে একসাথে দেখে শাওকে বলে, তুমি ওর সাথে কি করছো? শাও বলে, আমি অলরেডি এখান থেকে রিজাইন করে নিয়েছি, আমি এখন ইয়াংগে কোম্পানিতে কাজ করব। শিংচ্যাং রেগে বলে, আমি কি এখনও তোমার রেজিগনেশন অ্যাপ্রুভ করেছি? তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, আর না হয় এর ভর্তুকি হিসেবে অনেক টাকা দিতে হবে। এগুলো শুনে রুরু বলে, শিংচ্যাং তোমাকে ওর কাছেই রাখতে চাচ্ছে, ও কি তোমাকে পছন্দ করে? শাও বলে, না না, এরকম কিছুই না। একদিন ইয়ানজি শাওয়ের সাথে বাড়ি যাচ্ছিল। ইয়ানজি ড্রিঙ্ক করেছে, তাই শাও গাড়ি চালাচ্ছিল। এখানে ডালিওকে একটি নিউজ দেখায়, যেখানে বলা হচ্ছিল শিংচ্যাং 10 বছর আগে এক অ্যাক্সিডেন্টে জড়িয়েছিল, যেখানে একজন মারাও গিয়েছে। এসব দেখে ওর আবারও সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখানে ওরাও শিংচ্যানের ব্যাপারে ওই খবরটা দেখেছিল। তখনই সামনে শিংচ্যাং চলে আসে আর শাও ব্যালেন্স হারিয়ে ওকে উড়িয়ে দেয়। ওরা জলদি শিংচ্যাংকে হাসপাতালে নিয়ে যায়।
পরদিন ও হুঁশে আসে। ওর ঘাড়ে ব্যথা পেয়েছে। শাও ওর জন্য অনেক কিছু নিয়ে আসে। ইয়ানজিও ওকে দেখতে আসে। ওকে দেখেই শিংচ্যাং রেগে যায়, তাই শাও ইয়ানজিকে নিয়ে চলে যায়। ওদের একসাথে দেখে আবার শিংচ্যাং জেলাস হচ্ছিল। পরদিন ও ডিসচার্জ হয়ে যায়। শাও ওকে এগিয়ে দিচ্ছিল। শিংচ্যাং বলে, লাগবে না, তুমি যাও এখান থেকে। শাও তো ওর কথা শুনে না। এ সময় ও পা পিছলে পড়েই যাচ্ছিল। শিংচ্যাং ওকে ধরতে গিয়ে নিজেই পুলে পড়ে যায়। প্রথমে তো ও শুধু ঘাড়ে ব্যথা পেয়েছিল, এবার ও পায়েও ব্যথা পেয়ে আবারও হাসপাতালে পৌঁছে যায়। ও শাওকে বলে, তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার সাথে খারাপ হচ্ছে, তাই তুমি আমার থেকে দূরেই থাকো। বাড়ি এসে ও রুরুকে বলে, ইদানিং আমার বস আনলাকি হয়ে গেছে। কোম্পানির অবস্থা ভালো চলছে না। ওনার অ্যাক্সিডেন্ট হলো। ওনার ব্যাপারে অনেক রিউমারও ছড়াচ্ছে। রুরু বলে, এটা তো তোমার অতীতের মতো। তোমার ভাগ্য ওনার কাছে চলে গেল না তো? ও আরও জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি কিছু হয়েছিল? এ সময় শাওয়ের ওদের কিসের কথা মনে পড়ে। এসব শুনে তো রুরু হাসতে থাকে। শাও বলে, আমি চাই না আমার কারণে বস আনলাকি হয়ে থাকুক। রুরু বলে, তাহলে তুমি আবারও ওকে কিস করো, তাহলে হয়তো সব কিছু আগের মতো হয়ে যাবে। এরপর একদম শুরুর কাহিনী দেখানো হয়। শিংচ্যাং বলে, তুমি আমাকে এটা বলতে চাচ্ছ ওই কিসের কারণে তোমার লাক আমার কাছে চলে এসেছে? শাও বলে, হ্যাঁ। ও আবারও কিস করার কথা বলে, যেন সব আগের মতো হয়ে যায়। শিংচ্যাং ওর কথায় বিশ্বাস করে না আর ওকে তাড়িয়ে দেয়। পরদিন শাও দেখে ওর বাবা মা হাসপাতালে এসেছে, কারণ রুরু ওনাদের বলেছে শাও ওর বয়ফ্রেন্ডকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। শাও বলে, না না, ও আমার বয়ফ্রেন্ড না। শিংচ্যাং বলে, আমরা তো 3 বছর যাবৎ ডেট করছি। এটা শুনে শাও অবাক, আর ওর বাবা মা শিংচ্যাংয়ের কথাটাই বিশ্বাস করে নেয়। ওনারা যাওয়ার পর শাও বলে, তুমি এমনটা কেন বললে? ও কিছু বলে না, শুধু হাসে। ডালি ওকে কল করে বলে, চিফ ডিজাইনার সারা কোম্পানিতে আপনার নামে অনেক দুর্নাম ছড়িয়েছে, এমনকি ও আপনার জায়গাটাও নিয়ে গেছে। শিংচ্যাং বলে, আমি জানি, ওনারা আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। কিছুদিন পর ওর ডিসচার্জের সময় চলে আসে। শাও বলে, চলো এবার আমরা আমাদের লাক এক্সচেঞ্জ করে নেই। এটা বলে কিস করতেই যাচ্ছিল, শিংচ্যাং ওর কানের কাছে গিয়ে বলে, আমি এখান থেকে বের হতে চাচ্ছি। শাও লজ্জা পেয়ে বলে, ও, আমি বিল পরিশোধ করে আসছি। ও হাসে, আসলে ও শাওকে ভালোবেসে ফেলেছে। এরপর শিংচ্যাং ওর বাড়ি যাচ্ছিল। সারা তো ওর নামে অনেক রিউমার ছড়িয়েছে, যার ফলে ওর ঘরের বাহিরে রিপোর্টাররা ঘিরেছিল। এজন্য শিংচ্যাং আর ঘরে যায় না। ওদিকে ইয়ানজির মা ওর কাছে শাওয়ের ছবি দেখে রেগে যায়। তুমি ডিজাইন না বানিয়ে এসব করছ। ও বলে, আমি ডিজাইনার হতে চাই না, আমি তো কাপড় বিশেষজ্ঞ হতে চাই। মা বলে, তোমার বাবা চায়নার ফেমাস একজন ডিজাইনার, তোমাকেও ডিজাইনার হতে হবে। এসবে ওর মনটাই খারাপ হয়ে যায়। এরপর ও শাওয়ের সাথে দেখা করলে ওর মনটা ভালো হয়ে যায়। সারা চিফ এডিটর হওয়ার খুশিতে কোম্পানিতে পার্টি রেখেছে। ও আবারও সবাইকে শিংচ্যাংয়ের বিরুদ্ধে কথা বলছিল। শাও রেগে বলে, কোম্পানির সকল সমস্যার সমাধান শিংচ্যাং করেছে, আর আপনি সেগুলোর ক্রেডিট নিয়ে উল্টো ওকে দোষ দিচ্ছেন। ও রেগে এখান থেকে চাকরি ছেড়ে চলে আসে। ইয়ানজি যখন এটা জানতে পারে, ও শাওকে ওদের ইয়াংগে কোম্পানিতে চলে আসতে বলে। এবার শাও রাজি হয়ে যায়। ওদিকে শিংচ্যাংয়ের থাকার কোনো জায়গা ছিল না, তাইও শাওয়ের ঘরে চলে আসে। শাও বলে, আমি একটা মেয়ে আর আপনি ছেলে, আপনি এখানে কিভাবে থাকবেন? ও বলে, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। শাও বলে, আমার বাবা মা জানলে কি বলবে? ও বলে, ওনারা তো আমাকে পছন্দ করেই। শাও বলে, আমার সাথে এখানে রুরুও থাকে, ওর তো সমস্যা হবে। তখনই রুরু রুম থেকে বের হয়ে বলে, আমার কোনো সমস্যা নেই, আর ওদেরকে একা ছেড়ে ও হোটেলে থাকার জন্য চলে যায়। শাও হার মেনে ওকে এখানে রাখতে রাজি হয়ে যায়। পরদিন শাও ওর জন্য জলদি জলদি খাবার বানিয়ে ইয়াংগে কোম্পানিতে যায়। আজ এখানে ওর কাজের প্রথম দিন।
সেখানে ওর সাথে ম্যাং নামের এক মেয়ের দেখা হয়। হাই স্কুলে ওরা একই ক্লাসে পড়েছিল। ইয়ানজি শাওকে চিফ ডিজাইনার বানিয়ে দেয়, যেটাতে ম্যাং জেলাস হয়। শাও বলে, আমি চিফ ডিজাইনার। ও বলে, তোমার উপর আমার বিশ্বাস আছে। কিছুক্ষণ পর শাও শুনতে পায় ম্যাং সবার কাছে ওর বদনাম করছে। এতে শাওয়ের মনটা খারাপ হয়। ও বাড়ি এসে দেখে শিংচ্যাং পুরো ঘর গুছিয়ে রেখেছে। ও অবাক হয়। ওর ক্ষুধা লেগেছে, তাই শিংচ্যাং ওর জন্য নুডলস রান্না করে। ওরা যখনই খেতে বসে, শাওয়ের বাবা মা চলে আসে। শাও ভয়ে জলদি ওকে আলমারিতে লুকিয়ে দেয়। বাবা মা ঘরে ঢুকেই ওর ঘরটা দেখছিল, আর শিংচ্যাং এখান থেকে সেখানে লুকাচ্ছিল। সুযোগ পেয়ে ও ঘর থেকে বের হয়, আর তখনই বাবা মা ওকে দেখে ফেলে। শাও বাহানা মেরে বলে, আমি তো আমার বাথরুম ঠিক করার জন্য ওকে ডেকেছি, কারণ ওটা নষ্ট হয়ে গেছে। বেচারাকেও ঠেকায় পড়ে ওর বাথরুম ঠিক করতে হয়। এরপর সবাই একসাথে খেতে বসে। ওনারা জানতে পারে শাও নতুন চাকরি করছে। বাবা বলে, ভালোই হয়েছে, তোমার আগের বস তো অসভ্য ছিল, তোমাকে দিয়ে অনেক কাজ করাতো। ওকে সামনে পেলে আমি ওকে মেরে ভর্তা বানাই দিব। এসব শুনে তো শিংচ্যাং রেগে শাওয়ের দিকে তাকায়। পরদিন শাও যখন অফিসে যায়, ইয়ানজি ওর প্রিয় খাবার আনতে বাওয়ের দোকানে আসে। ও রুরুকে বলে, শাও তো ডিজাইন নিয়ে খুবই সিরিয়াস, ও কঠোর পরিশ্রম করছে। রুরু বলে, এটা তো তোমার মেহেরবানি। 10 বছর আগে তুমি যে নিকি জামাটা বানিয়েছিলে, সেটা দেখেই শাও ডিজাইনার হওয়ার ডিসাইড করেছে। এত বছর পর তোমাকে দেখে ও অনেক খুশি হয়েছে। তুমি তো ওর স্বপ্ন পূরণ করতেও সাহায্য করছো। এসব শুনে ইয়ানজি অবাক হয়। ও তো নিকি জামাটা বানায়নি। অন্যদিকে শিংচ্যাং ওর মায়ের কথাই ভাবছিল। আসলে শিংচ্যাংই নিকি জামাটা বানিয়েছিল, আর ওর মাকে সেটা পরতে দিয়েছিল। এর মানে 10 বছর আগে শাওয়ের সাথে শিংচ্যাংয়ের দেখা হয়েছিল। ইয়াংগে কোম্পানিতে নতুন ডিজাইনগুলো কিছুদিন পর লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু কেউ সেগুলো এখনই লিক করে দিয়েছে। ইয়ানজির মা তো শাওকেই সন্দেহ করছিল। শাও বলে, আমি এসব করিনি, আমি এটা প্রমাণ করবই। ওর মনটা খুবই খারাপ ছিল। ইয়ানজি ওর মনটা ভালো করার জন্য গেম জোনে নিয়ে যায়। এখানে ওরা একসাথে অনেক মজা করে। ইয়ানজি চলে যাওয়ার পর ও এক বারে ড্রিঙ্ক করতে যায়। এর মাঝে ও দেখে এক ছেলে ওয়েনশির সাথে বেয়াদবি করছে। শাও গিয়ে ওয়েনশিকে বাঁচিয়ে নেয়। অনেক রাত হওয়ার পরও শাও বাড়ি আসছিল না, তাই শিংচ্যাং শাওকে কল করে জানতে পারে ও কোথায় আছে, আরও জলদি সেদিকে যেতে থাকে। ওয়েনশির ম্যানেজার এসে ওকে নিয়ে যায়। শিংচ্যাং আসে শাওকে নিতে। ও তো বেঞ্চেই ঘুমিয়ে পড়েছে। শিংচ্যাং ওকে ফেলে দেওয়ার নাটক করে, যার ফলে শাওয়ের ঘুম ভেঙে যায়, আর দুজন একসাথে বাড়ি চলে যায়। পরের সিনে ওরা খোঁজ লাগিয়ে জানতে পারে আসলে ম্যাং রিপোর্টারকে দিয়ে ডিজাইনগুলো লিক করেছে, আর শাওকে ফাঁসাতে বলেছে। রিপোর্টার ম্যাংয়ের সাথের কথাগুলো রেকর্ড করে রেখে দিয়েছে। ওদিকে ওয়েনশির সাথে হোস্ট মুয়াংয়ের ধাক্কা লেগে যায়। ওদের মাঝে তো ঝগড়া শুরু হয়। একজন আরেকজনকে কথা শোনাচ্ছিল। ওয়েনশি ওকে বলে, তুমি তো খুবই বাজে হোস্ট। মুয়াং বলে, তুমি তো মডেলিং করতেই পারো না। ইয়াংগে কোম্পানিতে শাও সবাইকে রিপোর্টার আর ম্যাংয়ের কথার রেকর্ড ছেড়ে দেয়। সবাই এখন জানতে পারে ম্যাংই ডিজাইনগুলো লিক করেছে। এবার ও মাফ চাইতে থাকে। ইয়ানজির মা তো রেগে ওকে চাকরি থেকে বের করতে চাচ্ছিল, তবে শাও আর ইয়ানজির বলাতে ওকে আরেকটি সুযোগ দেয়া হয়। ডিজাইনগুলো লিক হওয়ার কারণে কোম্পানিতে যা লস হয়েছে তা পূরণের জন্য শাও কিছু আইডিয়া দেয়। ইয়ানজির মায়ের কাছে ওর আইডিয়া ভালো লাগে। বাড়ি এসে ও সব কিছু শিংচ্যাংকে বলে। শিংচ্যাংয়ের কিছু প্রয়োজনীয় জিনিস ওর বাসায় ছিল। ওর বলাতে শাও ওর বাসায় যায় সেগুলো আনার জন্য। ও এখানে শিংচ্যাংয়ের সাথে মুয়াংয়ের ছবি দেখতে পায়, এমনকি নিকি জামা পরা ওর মায়ের ছবিও দেখতে পায়। শাও অবাক হয়, তাহলে কি শিংচ্যাংই নিকি জামাটা বানিয়েছে? বাড়ি এসে ও মুয়াংয়ের ব্যাপারে ওকে জিজ্ঞেস করে, তবে শিংচ্যাং ওকে তেমন কিছু বলে না।
তাই এ ব্যাপারে জানার জন্য ও ওয়েনশির কাছে যায়। আসলে ওই দিন ক্লাবের ঘটনার পর ওদের সম্পর্ক কিছুটা ভালো হয়েছে। ওয়েনশি বুঝতে পেরেছে শিংচ্যাং ওকে পছন্দ করে না, তাই ওয়েনশিও মুভ অন করে ফেলেছে। যাই হোক, ও নিজেও শিংচ্যাং আর মু ইয়াংয়ের ব্যাপারে কিছুই জানে না, তাই ওরা ব্যাপারটা বের করার চেষ্টা করে। আসলে শাও মু ইয়াংয়ের থেকে জানতে চাচ্ছিল শিংচ্যাংই নিকি জামাটা বানিয়েছে কিনা। অনেক চেষ্টা করেও ওরা কিছুই জানতে পারে না, তাই ওয়েনশি এবার ডিসাইড করে ওর রূপের ঝালবা দেখিয়ে মু ইয়াংকে পটিয়ে ওর থেকে কথা বের করবে। তবে এসব কিছু মু ইয়াংয়ের উপর কাজ করে না। পরদিন ওরা আবারও মু ইয়াংয়ের কাছে যায়। এ সময় ও ড্রিঙ্ক করছিল। এই সুযোগে ওরা শিংচ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মু ইয়াংও মাতাল অবস্থায় বলে দেয়, শিংচ্যাং আমার বন্ধু ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিংচ্যাং ফ্যাশন কাপ কম্পিটিশনের জন্য নিকি জামাটা বানিয়েছিল। এরপর ওরা যেদিন কম্পিটিশনে যাচ্ছিল তখনই ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানেই শিংচ্যাংয়ের মা মারা গিয়েছিল। এরপর থেকে ও অনেক ডিপ্রেশনে চলে যায়। ও নিকি জামাটাও পুড়িয়ে ফেলেছে, এমনকি ডিজাইন করাও ছেড়ে দিয়েছে। মুয়াং বলে ওই ঘটনার পর ও অনেক কোল্ড হয়ে গেছে। আমি ওর পাশে থেকে ওকে হতাশা থেকে বের করতে চাচ্ছিলাম। ওর জন্য আমি আমার প্রথম চাকরিটাও ছেড়ে দিয়েছি। আর ও আমাকে বলে আমি নাকি ব্রেনলেস, অকেজো। তাই আমিও ওর থেকে দূরে সরে এসেছি। এসব শুনে ওদেরও খারাপ লাগে। বাড়ি এসে শাও ওকে বলে মুয়াং আমাকে নিকি জামা আর তোমার মায়ের ব্যাপারেও বলেছে। এসব শুনে শিংচ্যাং রেগে যায়। তুমি এসব ব্যাপারে কেন আসছ? শাও বলে তুমি অনেক মেধাবী, আমি চাই তুমি আবারও ডিজাইনার হয়ে ফিরে আসো। ও রেগে বলে আমার কাছে এসব দুঃস্বপ্নের মতো, তাই এ ব্যাপারে আর কখনোই কথা বলবে না। পরদিন ও অফিসে গিয়ে ইয়ানজিকে বলে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ, তাই না? ইয়ানজি বলে নিকি জামার কথা বলছ? শাও বলে তুমি কেন ওটা কপি করেছ? ও বলে আমি কিছুই জানতাম না, মা বলেছে এটা বাবা বানিয়েছে, তাই আমি এটা রানওয়ে শোতে দেখিয়েছি। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আসলে আমি তোমার সাথে থাকতে চাচ্ছিলাম। তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, এজন্য আমি এটা লুকিয়েছি। আমাকে মাফ করে দাও। শাও ওকে মাফ করে দেয়। বাড়ি এসে ও শিংচ্যাংকে বলে 10 বছর আগে নিকি জামার সামনে আমাদের দেখা হয়েছিল, মনে আছে তোমার? শিংচ্যাং অস্বীকার করে, না তো, আমার মনে নেই। আসলে ওর ঠিকই মনে ছিল। শাও রেগে ওকে কিস করতে যায়। শিংচ্যাং উল্টো ওকে ধরে কিস করতেই যাচ্ছিল, তখনই রুরু এসে ওদের এভাবে দেখে চিল্লাতে থাকে। শিংচ্যাং লজ্জায় ওর রুমে চলে যায়। শাও ওকে বলে জানো নিকি জামাটা শিংচ্যাংই বানিয়েছে। এটা শুনে ও আরও জোরে চিল্লায়। অন্যদিকে জিমে আবারও ওদের দেখা হয়ে যায়। ওদের দেখে এবার মনে হচ্ছিল ওরা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। ওয়েনশি ওর থেকে জানতে পারে আজ শিংচ্যাংয়ের জন্মদিন। ও সাথে সাথেই ব্যাপারটা শাওকে জানায়। এরপর ওরা সবাই মিলে শিংচ্যাংকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মুয়াং আর ওর মা মিলে সব সময় ওর জন্মদিন সেলিব্রেট করত। তবে মা মারা যাওয়ার পর ও কখনোই জন্মদিন সেলিব্রেট করেনি। শিংচ্যাং প্রথমে রেগে যায়। শাও কোনোভাবে ওকে মানিয়ে নেয়। ও বলে আমি চাই তুমি আবারও ডিজাইনার হয়ে যাও, তোমার মেধাটা নষ্ট করো না। অবশেষে শিংচ্যাংও রাজি হয়ে যায়। ও বলে আমি তোমার জন্য অবশ্যই ডিজাইনার হব। দেন ওরা একসাথে অনেক মজা করে। আজ বাড়ি ফিরে এতদিন পর ও আবারও ডিজাইন করতে সক্ষম হয়। পরদিন ও মায়ের কবরে যায়। মা, আমি আবারও ডিজাইনার হতে যাচ্ছি। শাওয়ের ব্যাপারেও ও মাকে বলে ওই মেয়েকে দেখলে আপনার কথা মনে পড়ে। ওর কারণেই আমার মাঝে কিছুটা পরিবর্তন এসেছে। কিছুদিন পর এক কম্পিটিশন আসতে চলেছে। শিংচ্যাং ঘোষণা করে ও এখানে অংশগ্রহণ করবে। এরপর সবাই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। শিংচ্যাং ডিজাইনার হিসেবে কামব্যাক করবে এটা জানার পর সারা ওকে নিয়ে রিউমার ছড়াচ্ছিল। এর সাথে শাওয়ের নামেও আজে বাজে কথা ছড়াচ্ছিল। লোকজন তো জানে শিংচ্যাং ওয়েনশিকে ডেট করছে।
এজন্য সবাই শাওকে কথা শোনাচ্ছিল শাও নাকি ওদের সম্পর্ক নষ্ট করছে। শিংচ্যাং শাওকে ঝামেলা থেকে বাঁচানোর জন্য ওর বাড়ি ছেড়ে চলে যায়, এমনকি ওকে অবহেলা করতেও শুরু করে। শাও ওর সাথে দেখা করতে আসে। ও বলে, তুমি এখানে কি করছো? শাও বলে, তুমি যখন আমার থেকে দূরেই সরে গেছো, আমি তোমার লাখ কেন রাখবো? এটা বলে শাও ওকে জোর করে কিস করে, যার ফলে ওদের লাখ আবারও পরিবর্তন হয়ে যায়। আর এই বৃষ্টির মাঝেই ও ভিজে ভিজে বাড়ি যাচ্ছিল। শিংচ্যাং ওর পিছু আসছিল, তবে ততক্ষণে শাও চলে যায়। বৃষ্টিতে ভেজার ফলে ওর জ্বর চলে আসে। এরপরও ও কাজ করছিল, কারণ কম্পিটিশনে এটা দিতে হবে। তবে ও হাতে ব্যথা পেয়ে যায়। ওর অসুখের কথা শুনে শিংচ্যাং এখানে আসে। ওর জামাটা এখনও সম্পূর্ণ হয়নি। শিংচ্যাং ওর অজান্তেই ওর সাহায্য করে। আজ ওর শরীর অনেক খারাপ ছিল, শিংচ্যাং ওর খেয়ালও রাখে। পরদিন শাওয়ের এসব কিছুই মনে ছিল না। ও জামাটা সম্পূর্ণ দেখে অবাক হয়। রুরুও ওকে মিথ্যে বলে, এটা তুমিই বানিয়েছ। এরপর যেদিন কম্পিটিশনের সেটে জামা পাঠানো হচ্ছিল, শাও ওর জামায় একটি সুই দেখে বুঝতে পারে আসলে শিংচ্যাংই ওর সাহায্য করেছিল। সেটে গিয়ে ওরা জামা আসার অপেক্ষা করছিল। তখনই ওরা জানতে পারে শাওয়ের জামা যে ট্রাকে ছিল সেই ট্রাকে আগুন লেগে ওর জামা পুড়ে গেছে। ওর মনটাই খারাপ হয়ে যায়। আসলে সারা ওদের ট্রাকে আগুন লাগিয়েছে। শিংচ্যাং ওকে বলে, একটা জামাও সামলাতে পারলে না? ওর কথা শুনে শাও কাঁদতে থাকে। ইয়ানজি ওকে সামলায়, চিন্তা করো না, সামনে আরও সুযোগ পাবে। শাও এরপর অনেক ড্রিঙ্ক করে শিংচ্যাংয়ের কাছে গিয়ে প্রথমে তো চিল্লাতে থাকে, তবে হঠাৎ করে ওকে জড়িয়ে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে পছন্দ করি? এটা বলেই ও বেহুশ। শিংচ্যাংও বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি, আমিও তোমাকে পছন্দ করি। এরপর ও শাওকে শাওয়ের বাড়ি নিয়ে যায়। ও বলে, তুমি অনেক ভালো কাজ করেছ, আমাকে মাফ করে দিও। ওখানে রিপোর্টাররা চলে এসেছিল, এজন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাচ্ছিলাম না। এর মাঝে রুরু চলে আসলে ও চলে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর গত রাতের কিছুই শাওয়ের মনে ছিল না। কম্পিটিশনের দিন চলে আসে, অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর এই কম্পিটিশনে শিংচ্যাংই জিতে যায়। এ সময় সারা ওর উপর ডিজাইন কপি করার দোষ দেয়। ও বলে, মিস্টার লুরানের সাথে তোমার ডিজাইন অনেকটাই মিল আছে। এটা শুনে শিংচ্যাং কিছুই বলে না। তখনই স্টেজে শিংচ্যাংয়ের হাই স্কুল ফ্রেন্ড জিয়াং চলে আসে। ও এতদিন বিদেশে ছিল। ও সবাইকে বলে দেয় শিংচ্যাং আসলে মিস্টার লুরানের ছেলে। তো বাবা আর ছেলের ডিজাইনের মাঝে কিছু তো মিল থাকবেই। ওর কথা শুনে সবাই অবাক, ওরা কেউই এটা জানতো না। এ সময় মুয়াং রিপোর্টারদের থেকে ওকে বাঁচিয়ে সাইডে নিয়ে যায়। ও বলে, তুই আমাকে এটা জানালি না? তুই কি কখনোই আমাকে বন্ধু ভেবেছিস? এটা বলে ও রেগে চলে যায়। ইয়ানজিও ওকে জিজ্ঞেস করে, এটা কি সত্য আমার বাবা তোমারও বাবা হয়? ও কিছু না বলেই চলে যায়। জিয়াং ওকে ডেকে সরি বলে। শিংচ্যাং বলে, আমার উচিত হয়নি তোমাকে এ ব্যাপারে জানানো। জিয়াং বলে, আমি তোমাকে ঝামেলায় দেখতে চাচ্ছিলাম না। ও আরও বলে, ওই অ্যাক্সিডেন্ট না হলে আমরা তো একসাথে থাকতাম। শিংচ্যাং বলে, ওটা অতীত, ওই ব্যাপারে আমি কথা বলতে চাই না। অন্যদিকে মিস্টার লুরানো সবার সামনে মেনে নেয় শিংচ্যাং ওনার ছেলে। এই ঘটনার পর শিংচ্যাং ওদের পুরনো ঘরে চলে যায়, যেখানে ও মায়ের সাথে থাকত। শাও ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। শিংচ্যাং বলে, আমি ভাবিনি মিস্টার লুরেন এত সহজে আমাকে ছেলে হিসেবে মেনে নিবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিডল স্কুলে থাকা সময় ও জানতে পেরেছে ওর প্রিয় টিচার মিস্টার লুরেন আসলে ওর বাবা। ও জিজ্ঞেস করে, তাহলে কেন বাবা আমাদের সাথে নেই? মা বলে, কারণ ওনার পরিবার চায় না আমার মতো গরিবের সাথে উনি থাকুক, এজন্য আমরা লুকিয়ে লুকিয়ে থাকতাম। কিন্তু একদিন তোমার বাবার জীবনে অন্য এক মেয়ে চলে এসেছে, তাই উনি আমাদের ছেড়ে দিয়েছে। ওর মনটা খুবই খারাপ। শাও ওকে সামলায়। আমরা দেখি ইয়ানজির মা আর সারা আগে থেকেই মিলে ছিল। ওনারা ওয়েনশিকে থ্রেট করে কিছু করতে বলে,
যেটাতে ওয়েনশি ভয় পেয়ে যায়। চিক কোম্পানির নতুন প্রজেক্টের জন্য কনফারেন্স রাখা হয়। সারা আর ইয়ানজির মায়ের বলাতে ওয়েনশি সবার সামনে কিছু বলতে যায়, কিন্তু হঠাৎ ও সেই কাগজ ছিঁড়ে ফেলে। ও সবাইকে বলে দেয়, শিংচ্যাংয়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমাকে একজন থ্রেট করেছে শিংচ্যাংকে রিউমরে ফাঁসাতে, ওর রেপুটেশন খারাপ করার জন্য। ও সবাইকে বলে দেয় ইয়ানজির মা আর সারাই ওকে থ্রেট করেছে। এটা জানার পর সবাই অবাক। সারা উল্টো চিল্লাতে থাকে, আমার নাম খারাপ করতে শিংচ্যাং এসব করাচ্ছে। এবার শিংচ্যাং সবাইকে বলে দেয় সারা কোম্পানিতে থেকে কি অন্যায় কাজ করেছে, নিজের স্বার্থের জন্য কোম্পানিকে নিচু নামিয়েছে। এগুলো জানার পর কোম্পানির প্রেসিডেন্ট সারাকে কাজ থেকে বের করে দেয় আর শিংচ্যাংকে কোম্পানিতে সিইও হিসেবে জয়েন করতে বলে। শিংচ্যাংও রাজি হয়ে যায়, আরও ডালিকে চিফ এডিটর বানিয়ে দেয়। ডালি তো অনেক খুশি। এখানে ইয়ানজির বাবা মায়ের ঝগড়া হচ্ছিল। আসলে মিস্টার লুরেন কখনোই ওদেরকে পরিবারের ভালোবাসা দেয়নি। উনি শিংচ্যাংয়ের মা আর শিংচ্যাংকেই ভালোবাসত। এজন্যই ইয়ানজির মা রেগে এতদিন শিংচ্যাংয়ের ক্ষতি করেছে। মিস্টার লুরেন তো ওদের সাথে অন্যায় করেছে, তাই ওদের কাছে মাফ চায়। ইয়ানজির মা যা করেছে এর জন্য ওদের কোম্পানির ইনভেস্টররা চলে যায়। ইয়ানজি শাওকে বলে, কোম্পানির অবস্থা খারাপ, তুমি চাইলে রিজাইন করতে পারো। শাও বলে, যতদিন না পর্যন্ত কোম্পানির অবস্থা ভালো হচ্ছে আমি যাব না। ওদিকে ওয়েনশি আর মুয়াং তো একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। ওরা দুজনই প্ল্যান করে দুজনকে প্রপোজ করবে, তাই ওরা দেখা করে। মুয়াং কিছু বলার আগেই ওয়েনশি বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে মুয়াং অনেক খুশি। ও তো সোজা বিয়ের প্রপোজ করে দেয়। ওয়েনশিও হ্যাঁ বলে দেয়। দেখতে দেখতে ওদের বিয়ের দিনটা চলে আসে। শিংচ্যাং প্রথমে বিয়েতে যায় না। ওয়েনশি ওকে কল করে বলে, দেখো শাওকে কত সুন্দর লাগছে, ছেলেরা তো ওর সাথে ফ্লার্ট করছে। এটা শুনে ও জলদি সেদিকে যেতে থাকে। এখানে এক ছেলে শাওয়ের সাথে ফ্লার্ট করছিল। তখনই শিংচ্যাং চলে এসে ওকে কিস করে বলে, সরি হানি, আসতে দেরি হয়ে গেল। এটা দেখে ছেলেটা চলে যায়। শাও লজ্জা পেয়ে যায়। ও বলে, আমি ছিলাম না বলে অন্যের সাথে মজা করছিলে? মাতাল হয়ে আমাকে কি বলেছিলে মনে নেই? শাও জিজ্ঞেস করে, কি বলেছি? শিংচ্যাং বলে, তুমি বলেছ তুমি আমাকে অনেক পছন্দ করো, আমাকে ছাড়া থাকতে পারবে না। এগুলো শুনে ও লজ্জা পেয়ে যায়। এবার শিংচ্যাং ওদের বিয়ের উপহার দিতে যায়। ও নিজের হাতে ওদের জন্য বিয়ের পোশাক বানিয়েছে। কথায় কথায় দুই বন্ধুর ঝগড়া লেগে যায়। ওরা তো একদম বাচ্চার মতো মারামারি করছিল। আর এরা তিনজন চা খেতে খেতে শোয়ের মজা নিচ্ছিল। মারামারি শেষে শিংচ্যাং ওকে সরি বলে। মুয়াং তো এতদিন এটারই অপেক্ষা করছিল, যার ফলে ওদের মাঝের সব ঠিক হয়ে যায়। এরপর সুন্দর করে ওদের দুজনের বিয়েটা হয়ে যায়। সবাই ওদের জন্য খুশি হয়। অন্যদিকে রুরু এক ছেলের সাথে বাউয়ের দোকানে ডেটে আসে, যেটা দেখে বাউ জেলাস হয়, কারণ ও রুরুকে পছন্দ করে। এখানে ইয়াংগে কোম্পানি ব্যাংক্রাফটের পথে। ইয়ানজি খুবই চিন্তায় ছিল। ও আর শাও মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করে। শিংচ্যাং শাওকে এ ব্যাপারে আইডিয়া দেয়, যার ফলে ওরা ইনভেস্টর পেয়ে যায়। ইয়ানজি যখন জানতে পারে এই আইডিয়া শিংচ্যাংয়ের ছিল, ও রাগে না, কারণ ও আগেই শিংচ্যাংকে ভাই হিসেবে মেনে নিয়েছে। কিছুদিন পর ফ্যাশন কাপ কম্পিটিশন আসতে চলেছে। এটা ওই কম্পিটিশনই ছিল যেখানে শিংচ্যাং নিকি জামাটা নিয়ে অংশগ্রহণ করতে চেয়েছিল, তবে করতে পারেনি। ইয়াংগে কোম্পানির অবস্থা তো ভালো হয়ে গেছে, তাই শাও এখন এখান থেকে চাকরি ছেড়ে শিংচ্যাংয়ের কোম্পানিতে চলে যায়। ওদিকে রুরুর মনে হচ্ছিল বাও ওকে পছন্দ করে, তাই ও বাউয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু বাউ ওকে পাত্তা দেয় না, তাই ও চলে যায়। বাউ যখন জানতে পারে রুরু ওর গ্রামে চলে যাবে, ও জলদি স্টেশনে গিয়ে বলে, তুমি ফিরে আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, যেটা শুনে রুরু খুশি হয়ে যায়। এখানে ওদের দুজনের সময়গুলো সুন্দরভাবেই কাটছিল, মানে ওরা চুটিয়ে প্রেম করছিল।
এরপর সবাই ফ্যাশন কাপ কম্পিটিশনের সেটে পৌঁছে যায়। শাও আর শিংচ্যাংকে আসতে দেখে জিয়াংও এখানে এসেছে, আর ইয়ানজি শাওয়ের জন্য এখানে এসেছে। কম্পিটিশন শেষ হওয়া পর্যন্ত সবাইকে এখানেই থাকতে হবে। ভেতরে যাওয়ার সময় শাওয়ের ব্যাগ নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। শাও তো এই ঝামেলায় ফেঁসে যায়। তখনই অন্য এক ছেলে এসে শাওয়ের ব্যাগ নিয়ে যায়। শাও বলে ও আমার নতুন বন্ধু। মুয়াং হলো হোস্ট। ও সবাইকে কম্পিটিশনের ব্যাপারে বলে। এই কম্পিটিশন 3 রাউন্ডে হবে। প্রথম থিম হলো বন্ধু। এই হিসেবে জামা বানাতে হবে। এরপর সবাই সবার কাজে লেগে পড়ে, আর সবাই একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। রাতের বেলা শাও ওর রুম থেকে বের হওয়ার সময় চাবি ভেতরেই ফেলে আসে। শিংচ্যাং ওকে ওর রুমে ঘুমাতে বলে। শাও যেতে চাচ্ছিল না, তাই শিংচ্যাং ওকে কোলে তুলে নিয়ে যায়। দুজন খুবই লজ্জা পাচ্ছিল। দেন শিংচ্যাং সোফাতে আর শাও বিছানায় ঘুমিয়ে পড়ে। পরদিন প্রথম রাউন্ডের রেজাল্ট ঘোষণা হয়, যেখানে গল্পের মেইন ক্যারেক্টাররাই পাশ হয়ে যায়। এরপর ওদের সেকেন্ড রাউন্ডের থিম বলে, যেটা হলো বাবা। বাবার কথা শুনেই শিংচ্যাংয়ের মনটা খারাপ হয়ে যায়। মিস্টার লুরেনও এখানে এসেছে, কারণ উনি কম্পিটিশনের জাজ। শাওয়ের সাথে কথা বলে ওনার খুবই ভালো লাগে। শাও জুজুবি আর রাইস দিয়ে শিংচ্যাংয়ের জন্য একটি খাবার বানিয়েছে। মিস্টার লুরেন বলে শিংচ্যাংয়ের মা জুজুবি রাইস খুবই পছন্দ করত, তাই আমি সব সময় ওর জন্য এটা বানাতাম। পরের বার এটা বানালে একটু মধু দিও, এতে করে আরও ভালো লাগবে। শাও বলে ঠিক আছে। ওদিকে রুরু গ্রাম থেকে ফিরে এসেছে। বাও ওর জন্য গান গেয়ে ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? রুরুও ওকে হ্যাঁ বলে দেয়। এখানে 2 ভাই একসাথে বসেছিল। ইয়ানজি চাচ্ছিল শিংচ্যাং লুরানকে বাবা হিসেবে মেনে নিক, তবে শিংচ্যাং ওর কথায় গুরুত্ব দেয় না। ইয়ানজি বলে, আমি অনেক কষ্ট করার পরও বাবার মনে ওভাবে জায়গা করতে পারিনি। উনি কখনো আমার সাথে সুন্দর করে কথাও বলেনি। ছোটবেলায় আমি ওনার ড্রয়ারে তোমার ড্রয়িং দেখেছিলাম। বাবা হয়তো সব সময়ই তোমাদের মিস করত। শিংচ্যাংয়ের মনে পড়ে মিস্টার লুরেন যখন ওর টিচার ছিল, উনি সব সময় ও ডিজাইনার হওয়ার জন্য মোটিভেট করত। আর বেচারা ইয়ানজি তো একটু ভালোবাসাও পায়নি। ইয়ানজি চাচ্ছিল শিংচ্যাং ওকে ভাই হিসেবে মেনে নিক। পরদিন ইয়ানজি ওর বাবার সাথে দেখা করে। উনিও পস্তাচ্ছিল যে উনি ভালো মতো ইয়ানজির খেয়াল রাখেনি। ইয়ানজি বলে, আমি এই কম্পিটিশনে এসেছিলাম কারণ আমি শাওকে পছন্দ করি, কিন্তু এবার আমি আপনাকে দেখাতে চাই আমিও কিছু করতে পারি। সন্ধ্যায় ও শাওয়ের কাছে গিয়ে বলে, প্রথমে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তবে এখন আর জিজ্ঞেস করতে চাই না। আমি কি 10 সেকেন্ড সময় পেতে পারি? শাও হ্যাঁ বলার আগেই ইয়ানজি ওকে জড়িয়ে ধরে। প্রথমে 1, 2, 7 পর্যন্ত গুনে আবারও উল্টো করে গুনতে থাকে। 7, 6, 5। শাও বলে, তুমি কি করছ? ও বলে, আমি তোমার উত্তরটা আগে থেকেই জানি। আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি? শাও বলে, অবশ্যই। ও আরও বলে, আমাকে পছন্দ করার জন্য তোমাকে ধন্যবাদ। যাওয়ার সময় ইয়ানজি বলে, এখন থেকে আমি তোমার দূরে থাকব, কিন্তু যখনই তোমার দরকার পড়বে পেছনে ঘুরে দেখো, আমি সব সময় তোমার জন্য থাকব। পরদিন দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট ঘোষণা হয়। প্রথমে শিংচ্যাং, দ্বিতীয় শাওয়ের ওই বন্ধু, তৃতীয় জিয়াং, আর শেষে শাও। মানে ওরা 4 জন ফাইনালে যাবে। ফাইনালের থিম দেয়া হয় ভালোবাসা। ইয়ানজি হেরে গেছে। ও বাবাকে বলে, আমি আপনাকে হতাশ করেছি, আমাকে মাফ করে দিন। বাবা বলে, না, তুমি অনেক ভালো করেছ, সবার চেয়ে ভালো কাপড় বাছাই করেছ। আমি কি তোমার বানানো কোটটা রাখতে পারি? ইয়ানজি অনেক খুশি হয়ে যায়। এই প্রথমবার বাবা ওর প্রশংসা করল। আজ ও হেরেও জিতে গেল। শাও আবারও জুজুবি রাইস বানায়। মিস্টার লুরানের বলাতে এবার ও এটাতে মধুও দিয়েছে। এটা খাওয়ার পর আজ শিংচ্যাংয়ের ওর মায়ের কথা মনে পড়ে যায়। এ সময় মিস্টার লুরেন এখানে আসে, তাই শাও ওদের একা ছেড়ে চলে যায়। মিস্টার লুরেন বলে, তোমার মা আর আমি একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম, তাই আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাদের নিয়ে আলাদা থাকতে শুরু করি।
কিন্তু একদিন জানতে পারি বাবা অসুস্থ, বিজনেসের অবস্থাও খারাপ, বাবার চিকিৎসা করার টাকাটাও ছিল না। আমাদের কোম্পানির মাধ্যমে অনেক এমপ্লয়ির পরিবার চলত, আর তখন ইয়ানজির মায়ের পরিবার আমাদেরকে টাকা দিয়েছিল। এর জন্যই আমাকে বাধ্য হয়ে ইয়ানজির মাকে বিয়ে করতে হয়েছিল। ও সময় তোমার মা এসব সহ্য করতে না পেরে চলে গিয়েছিল। এগুলো শুনে শিংচ্যাং ওর বাবার দিকটা বুঝতে পারে, আর এই প্রথমবার ওনাকে বাবা বলে ডাকে, যেটাতে উনি খুশি হয়ে যায়। ও রুমে যাওয়ার সময় জিয়াং ওকে জড়িয়ে ধরে। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে পছন্দ করি? শিংচ্যাং বলে, তুমি যা চাও তা আমি করতে পারবো না, কারণ আমি শাওকে ভালোবাসি। এসব শুনে ও চলে যায়। এরপর দু ভাই একসাথে ড্রিঙ্ক করছিল। শিংচ্যাং অবশেষে ওকে ভাই হিসেবে মেনে নিয়েছে। এতে ইয়ানজি অনেক খুশি। শিংচ্যাংয়ের থেকে রিজেকশন পাওয়ার পর জিয়াং পাগলের মতো হয়ে যায়। ও নিজের জামাটাই ছিঁড়ে ফেলে। এ সময় ওর গায়ে কাঁচি পড়তে গেলে শাও ওকে বাঁচিয়ে নেয়, যার ফলে ও নিজের হাতেই ব্যথা পেয়ে যায়। জিয়াং বুঝতে পারে শিংচ্যাং কেন ওকে পছন্দ করে, আর এবার ও শিংচ্যাংয়ের উপর থেকে হার মেনে নেয়। পরদিন ওরা জানতে পারে জিয়াং কম্পিটিশন ছেড়ে আবারও বিদেশে চলে গেছে। এরপর ওরা সবাই ফাইনালের প্রস্তুতি নিচ্ছিল। দেখতে দেখতে ফাইনালের দিনও চলে আসে। একে একে সবার জামা দেখানো হয়। এবার শিংচ্যাংয়ের পালা আসে। শাও নিজের জামার কাজ না করে শিংচ্যাংয়ের কাজে সাহায্য করেছে। শিংচ্যাং খুবই ইমোশনাল এক স্পিচ দেয়। আর হ্যাঁ, এই কম্পিটিশনে শিংচ্যাংই জিতে যায়। মিস্টার লুরান এসে ওর হাতে ট্রফি দেয়। সবাই ওদের জন্য খুশি হয়। কাহিনী এবার কিছুদিন পরে যায়। বাও আর রুরু চুটিয়ে প্রেম করছিল। ওয়েনশি আর মুয়াংয়ের বিবাহিত জীবন সুন্দরভাবে কাটছিল। ওদিকে ইয়ানজি আজও শাওকে অনেক মিস করছিল। ওরা দুজন অফিসের ছাদে যায়, যেখানে ওদের প্রথমবার কিস হয়েছিল। শিংচ্যাং জিজ্ঞেস করে, তুমি কি এখনো ভাগ্যে বিশ্বাস করো? শাও বলে, অবশ্যই, আমি তো আনলাকি ছিলাম। তোমার সাথে দেখা হওয়ার পর আমার ভাগ্য ভালো হয়েছে। শিংচ্যাং বলে, সারা একবার তোমার কম্পিটিশনের ড্রেস পুড়িয়ে দিয়েছে, এটা কি তোমার ব্যাড লাকের কারণে হয়েছে? শাও বলে, না। ও বলে, ইয়াংগে কোম্পানিতে ঝামেলা হয়েছে, এটাও কি তোমার ব্যাড লাকের কারণে হয়েছে? শাও বলে, না। শিংচ্যাং বলে, তুমি ফ্যাশন কাপে ফাইনাল পর্যন্ত এসেছ, এটা কি তোমার গুড লাকের কারণে? শাও বলে, এমনটা না। শিংচ্যাং বলে, না, তুমি এখানে এসেছ তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে। আগে তোমার মাঝে আত্মবিশ্বাসের অভাব ছিল। আমাদের কিস হওয়ার পর তুমি ভেবে নিয়েছ তোমার কাছে গুড লাক চলে গেছে, আর তখনই তোমার মাঝে আত্মবিশ্বাস বেড়ে গেছে। আসলে আমরা যেমন ভাবি আমাদের সাথে তেমনটাই হয়। ভালো ভাবলে ভালো, আর খারাপ ভাবলে খারাপ। এখানে এটাই বোঝানো হয়, অধ্যবসায় ভাগ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মানুষ তার কঠোর পরিশ্রমের মাধ্যমেই তার কাঙ্ক্ষিত জিনিস অর্জন করতে পারে। দেন ওরা দুজন দুজনের কাছে নিজেদের ভালোবাসা প্রকাশ করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই ড্রামাটি শেষ হয়ে যায়।